আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং সহজ অধ্যায়। এখান থেকে অঙ্ক আসলে আমরা সহজেই 10 নম্বর পেয়ে যাব। লেকচার শিটে অঙ্ক আছে মানে 6টা, এখান থেকে সবগুলো করতে হয় না, অল্প কিছু অঙ্ক করলেই সব নিয়ম শেখা যায়। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের মোটামুটি সব চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা হয়েছে, শুধু ওয়ার্কশিটটা বাকি। এই চ্যাপ্টার শেষ হলে বইয়ের সবগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা হয়ে যাবে। পরে অ্যাডজাস্টিং এন্ট্রিটা করানোর পর আমি ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব। বই মোটামুটি শেষ হয়ে যাবে। প্রাইভেট গ্রুপে সবগুলো চ্যাপ্টারেরই, এই 2টা চ্যাপ্টার বাদে সবগুলো চ্যাপ্টারের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তাই আপনারা যদি চান লেকচার শিট যেগুলো আছে, এরকম শিটগুলো যে আছে এগুলো প্রিন্ট করে ওই ভিডিও লিঙ্কগুলো থেকে বসে বসে পরীক্ষার আগে সবগুলো অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন। এবং কোনো কোয়েশন থাকলে আমি জুমে তো ক্লাস করাই, তখন আপনারা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। অবশ্যই লেকচার শিটটা আপনার সাথে থাকতে হবে, তাহলে অঙ্কগুলো বুঝবেন। আচ্ছা, প্রবলেম 1 করতেছি আজকে। অ্যাকাউন্ট ফর রিসিভার চ্যাপ্টার 8-এর এখানে বলতেছে দ্য ফলোয়িং সিলেক্টেড ট্রানজ্যাকশন রিলেটেড টু ফেলকন কোম্পানি, ফেলকোটো কোম্পানি। মোটামুটি এখানে ট্রানজ্যাকশন মানে লেনদেন আছে 8-10টার মতো লেনদেন আছে, 12টার মতো। এরপর বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জাবেদা তৈরি করে দেখাও। জাবেদা তৈরি করতে বললে আমাদের জার্নালের ঘর করতে হবে। জার্নালের ঘর তো আমরা শিখছি আগের ক্লাসগুলোতে, এবং জার্নালটা কতটুকু সহজ, এই জার্নালগুলো একই কথা বারবার আসে, এটি আমি আজকে শিখাবো আপনাদের। জার্নালে 5টা ঘর করে ফেলেন, আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করবেন, না বুঝলে প্রশ্ন করবেন। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, কলকাতা কোম্পানি। আর আমরা এটা কি অঙ্ক করতেছি? জেনারেল জার্নাল করতেছি। তাহলে এখানে লিখতে হবে জেনারেল জার্নাল, জেনারেল। এখানে লিখব ডেট, এখানে লিখব অ্যাকাউন্ট টাইটেল, এখানে লিখব এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, রেফার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এক নাম্বার বলতেছে মার্চের 1 তারিখ, সোল্ড 20,000 অফ মার্চেন্ডাইজ টু পোর্টের কোম্পানি, টার্ন টু 10 and 30। আমরা মাল বিক্রি করছি 20,000 মাল একটা কোম্পানির কাছে, সেই কোম্পানির কাছে ধারে মাল বিক্রি করছে। এখানে তো ক্যাশ কথা বলা নাই এবং প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, তা আবার শর্ত দিছি 2, 10 and 30 তারিখ দিব। এখানে সাল যদি দেওয়া থাকে সাল দিব, সাল অঙ্কে নাই, মার্চ তারিখ এখানে লিখব। সোল্ড বিক্রি করা, আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্লাস যারা করছি গত ক্লাসগুলো, সেখানে জানি বিক্রি করলে কি যাবে দিতে হয়। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। বিক্রয় হলেই এই যাবে দিতে হয়, এটা মুখস্থ করে ফেলবেন। যারা কমার্স থেকে আসছেন তারা তো জানেনি, আর যারা আর্টস এবং সায়েন্স থেকে আসছেন, সেল হলে এই জার্নাল দিতে হয়। ব্যাখ্যা টু রেকর্ড দিয়ে সেলস অন অ্যাকাউন্ট, টু রেকর্ড দিয়ে এখানে যা আছে প্রশ্নে তা লিখে দিলে হবে। টাকাটা কত লিখব? 20,000 টাকা। যখনই সেলস হবে এই জার্নাল দিয়ে দিব।
এই চ্যাপ্টারটা ওই মার্চেন্ডাইজ এবং জার্নালের সাথে রিলেটেড বলে এই চ্যাপ্টারটা করাই ফেলতেছি আপনাদের। এরপর 11 তারিখে যাচ্ছি। এখানে একটা শর্ত ছিল, শর্তটা আমি লিখে দিচ্ছি, না লিখলেও চলে, বোঝানোর জন্য লিখে রাখতেছি। আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে প্রতিষ্ঠানের নামটা লিখে দিতে হবে। আপনারা যদি না বোঝেন কোনো জার্নাল আমাকে জিজ্ঞেস করবেন। বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এগুলো ব্যাখ্যা আগের ক্লাসগুলোতে দিচ্ছি, আজকের ব্যাখ্যা দিচ্ছি না। 11 তারিখ বলছে রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম পোর্টাল কোম্পানি ফর ব্যালেন্স ডিউ। এই লোকের কাছে যে আমি এই লোকের কাছে যে আমি 20,000 টাকা পাইতাম, সে টাকা দিয়ে দিছে। মাল বিক্রি করছিলাম, টাকা পাইতাম 20,000, সে আমাকে টাকা ফেরত দিছে। টাকা ফেরত দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরির অঙ্কে আমরা করছি ক্যাশ ডেবিট, নগদ টাকা পাই গেছি ডেবিট। এখন এখানে একটা শর্ত ছিল 2, 10 and 30। এটা আপনারা লিখবেন না, আমি বোঝানোর জন্য বলছিল। এই লোক 10 দিনের মাঝে, প্রশ্নে লেখা আছে দেখেন 2, 10 and 30, অর্থ 10 দিনের মাঝে টাকাটা যদি দিতে পারে তাহলে 2% বাট্টা পাওয়া যাবে, ডিসকাউন্ট। আর 30 দিনের মাঝে টাকা দিতেই হবে বাধ্যতামূলক। তাই 1 তারিখ থেকে 10 দিন যোগ করলে 11 তারিখ, 11 তারিখের মাঝে এই লোক টাকা ফেরত দিছে আমাকে, তার মানে ডিসকাউন্ট দিতে হবে। তাহলে সেলস ডিসকাউন্ট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা আমরা জার্নালের শিট আছে আমাদের কাছে, যে মার্চেন্ট ইনভেন্টরি এই জার্নালের শিট আছে, এটা শিট দেখে দেখে হুবহু বসায় দিলে হচ্ছে। এখন ডিসকাউন্ট কয় টাকা? 2%। এই 20,000 টাকার মাঝে 2% ডিসকাউন্ট দিতে হবে ওই লোককে, তাহলে আসে 400 টাকা। 20,000 টাকা পাইতাম, 400 টাকা মাফ করে দিছি, সেই লোক আমাকে দিবে 19,600 টাকা। এখন অনেকেই বলতে পারেন, স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরির মতো জাবেদা এখানে দিলাম না কেন? কারণ হলো এই জার্নালের মাঝে কস্ট এরকম ব্র্যাকেট দিয়ে কস্ট 10,000 এরকম শব্দটা নাই। এরকম শব্দ থাকলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরির মতো সেলসের জার্নাল দিতাম। মার্চেন্ট ইনভেন্টরি 5টা ক্লাস অবশ্যই দেখে নেবেন আপনারা। মার্চেন্ট ইনভেন্টরি থেকে সবসময় প্রশ্ন আসে এবং সহজেই 10 নম্বর আনসার করা যায়। 12 তারিখ বলতেছে অ্যাকসেপ্ট। স্যার কস্ট দেওয়া না থাকলে তো পিরিয়ড সিস্টেম করব না? হ্যাঁ, পিরিয়ডিক সিস্টেমে যেভাবে করতেছি এইভাবে করব। পিরিয়ডিকের যে ডান পাশে, শিটের ডান পাশে কিন্তু পিরিয়ডিকের লিস্ট আছে, পিরিয়ডিক করলে এইভাবে যাবে দিতে হয়। আর বাম পাশে শিটের নিয়মের শিটের বাম পাশে দেওয়া আছে হলো পারপেচুয়াল। কস্ট দেওয়া থাকলে পারপেচুয়াল অনুযায়ী জার্নালটা করতে হবে। নিয়মের শিটগুলো প্রাইভেট গ্রুপে দেয়া আছে, আপনারা একটু সংগ্রহ করে নেবেন, কয়েকদিন আগে দিয়েছি আবার। আচ্ছা, আমরা 12 তারিখ চলে যাচ্ছি। অ্যাকসেপ্ট জোনো কোম্পানি টাকা 20,000 6 মান্থ 12% নোট ফর ব্যালেন্স ডিউ। বলতেছে যে একটা কোম্পানির কাছ থেকে 20,000 টাকার নোট রিসিভ করছি। এই বিষয়টা একটু আমি বুঝাই দিই। হয়তোবা জোনো কোম্পানি যে আছে, যে কোম্পানি ধরে নিই, যে কোম্পানি ধরেন যে কোম্পানি, এই কোম্পানির কাছে টাকা পাইতাম, এভাবে মাল বিক্রি করার পর টাকা পাইতাম 20,000, ধরে নিই আমরা এই লোকের কাছে 20,000 টাকা পাই। শর্ত দিছিলাম 10 দিনে দিতে পারলে 2% ডিসকাউন্ট পাবা। 30 দিনে দেওয়া কিন্তু তোমাকে বাধ্যতামূলক। সেই লোক করলো কি, 10 দিন দিতে পারলো না, এমনকি 30 দিনও দিতে পারলো না। তখন কি করণীয়? তাকে আমি নোটিশ দিলাম যে টাকা দিচ্ছ না, মামলা করবো নাকি? তখন সে বললো, না ভাই মামলা করে না, আপনাকে একটা দলিল লিখে দিতেছি, টাকাটা আমি ফেরত দিব 6 মাস পরে, বিনিময়ে 12% সুদ দিব। এইটা হলো এই লাইনটার অর্থ। অ্যাকসেপ্ট যে কোম্পানি টাকা 20,000 6 মান্থ 12% নোট ফর ব্যালেন্স ডিউ। তাহলে
আমরা এই ক্ষেত্রে কি জার্নালটা দিব? নোট রিসিভেবল ডেবিট লিখব আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখব। অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, এই লোকের কাছে আর টাকা পাই নাই, পাবো না, বিনিময়ে একটা দলিল দিছে সে, এই দলিল বাবদ আমি টাকা পাবো। কত টাকা দলিল দিছে? 20,000 টাকা লিখিত দলিল দিছে। এখন আর এই লোককে আমি চিনি না, এই দলিল ইচ্ছা করলে আমি ব্যাংকের মাধ্যমে ভাঙায় নিতে পারি ইচ্ছে হলে 20,000 টাকা। এখানে যে 12% কত দিনের নোট, এইগুলো কোনো কাজের না। 12% এবং কত দিনের নোট কাজ দিবে যখন এই টাকাটা পরিশোধ হবে। এর আগ পর্যন্ত এই 12% 6 মান্থ নোট এগুলো কাজের না। তারপর আমি এখানে লিখে রাখি, ভবিষ্যতে যে অঙ্কটা করবো তখন এই রেফারেন্সটা যদি লাগে। এটা আপনাদের লিখতে হবে না, আমার কাছে আপনাদের সামনে যে প্রশ্নটা নাই এই জন্য আমি এখানে লিখে রাখি আর কি, প্রশ্ন আপনাদের বোঝানোর জন্য। 13 তারিখ বলছে যে মেড ফেলকটন কোম্পানি ক্রেডিট কার্ড সেলস ফর 13,200। আচ্ছা, নতুন করে ওই যে লোকটা যে ছিল সেই লোকটার এখানে মাল বিক্রি করছে, সে করছে কি ক্রেডিট কার্ডে মাল কিনে নিচ্ছে। ক্রেডিট কার্ডে যদি সে মাল কিনে নিয়ে যায় এটাও কিন্তু ধারই হয়ে যায়। কারণ কি জানেন, ক্রেডিট কার্ড দিয়ে কিনলে এই টাকা কিন্তু আমি ব্যাংকের মাধ্যমে বা ক্রেডিটে উঠাইতে দেরি হয়। তো এই ক্ষেত্রে আমাকে জার্নাল দিতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ক্রেডিট কার্ড দিয়ে বিক্রি করলেও ধার হয়ে যাবে, সেটা ধারে বিক্রি করে যেরকম যাবে না, ক্রেডিট কার্ডে বিক্রি করলেও একই যাবে না। টাকা হবে 13,200 টাকা। ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি থাকে যে টাকাটা নির্দিষ্ট সময় পরে দেওয়া হবে। এখন আরও কথা আছে, ক্রেডিট কোম্পানি কেন আমরা এই চুক্তিটা করি? আপনার প্রশ্ন হতে পারে যে ক্রেডিট কার্ড কোম্পানির সাথে কেন চুক্তি করি। ক্রেডিট কার্ড কোম্পানি কী করে, আমার নামে বিজ্ঞাপন দেয়, যে ব্যাপারে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেয় যে এই কোম্পানির কাছ থেকে আপনার ওই কী বলে এই কোম্পানির কাছ থেকে আপনারা কিনেন, তাহলে ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন। যার ফলে এই কোম্পানির বিজ্ঞাপন হয়ে যায়। যেমন ধরুন বিকাশ বলে দেয় না, স্বপ্ন থেকে পণ্য কিনলে আপনার বিকাশে এত% ছাড়, তখন আমরা দৌড়ায় স্বপ্নতে যাই কিনতে যাই। কারণ কি, ওই বিকাশের জন্য কিনতে যাই, স্বপ্নের জন্য কিনতে যাই না, যে বিকাশে ছাড় পাইছি। তো এরকম ক্রেডিট কার্ড কোম্পানি কী করে, আমাদের সাথে চুক্তি করে টাকা আমি দেরি করে দিব, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি মাল বিক্রি করতে পারেন টাকা দেরি করে দেবেন, কিছু চার্জও আমাদের দিবেন শেষে, এরকম শর্ত থাকে আর কি। যাই হোক, ক্রেডিট কার্ডে বিক্রি করলে ধারে বিক্রি করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে মেড আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট সেলস টোটালিং 6,700 at 5% service fee is charged by America Express। এখানে কি ঘটবে, আমি আবার মাল বিক্রি করছি ক্রেডিট কার্ডের মাধ্যমে, এটা হলো ক্রেডিটের মাধ্যমে আমেরিকা এক্সপ্রেস ক্রেডিট, এই কোম্পানির মাধ্যমে আমি মাল বিক্রি করছি। অনেক সময় দেখা যায় কি, বিভিন্ন এই যে এজেন্সি বা ক্রেডিট কার্ড, ওদের মাধ্যমে মাল বিক্রি করতে গেলে তাদের একটা কী দিতে হয়, পার্সেন্টেজ দিতে হয়। কেন দিতে হয়? ওই যে বললাম না, তা সে বিজ্ঞাপন দিচ্ছে বিকাশ, যে এই আমার বিকাশের মাধ্যমে আপনি এই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনেন, এত% ছাড় পাবেন। সেক্ষেত্রে বিকাশেরকে সেই কোম্পানির কিছু টাকা কমিশন দিতে হয়। এই ক্ষেত্রে আমরা কিভাবে জার্নালটা দিব কমিশন দিতে গেলে? এটা হইতেছে 15 তারিখ। আবার সেলস হতে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট লেখা দরকার ছিল, লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। সেলস তো আমি 6,700 টাকায় করলাম, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে 6,700 পাই না, কম পাই। কারণ 5% কী করতে হবে, কমিশন দিতে হবে, সার্ভিস চার্জ।
6,700 টাকার সার্ভিস চার্জ দিতে হবে 5%। তাহলে 6,000 5% 3,335 টাকা। তো বাকি টাকাটা এই লোকের কাছে, এই কোম্পানির কাছে পাবো। বাকি টাকা আসতেছে 6,365 টাকা। এরকম চার্জ যদি বসানো হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কমাইতে হবে। একটা খরচ হলে কি ডেবিট, আমরা জানি যে চার্জ ডেবিট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদারের কাছে পাই 6,365 টাকা। 6,700 টাকা মাল বিক্রি করছি, দেনাদারের কাছে পাই, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে পাই 6,365 টাকা। 335 টাকা আমার চার্জ বাবদ, কমিশন বাবদ কেটে রাখছে। আশা রাখি এটা বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। আমরা পরে যাচ্ছি 15 তারিখের পরে 30 তারিখ। 30 তারিখ বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবল পেমেন্ট ইন ফুল ফ্রম আমেরিকান এক্সপ্রেস কোম্পানি। আমেরিকান এক্সপ্রেস কোম্পানির যে টাকাটা ছিল, অর্থাৎ 15 তারিখের যে টাকাটা ছিল 6,365 টাকা, এটা আমি পেয়ে গেছি। পেয়ে গেলে তো অনেক ইজি যাবে। তা উপরেরটা একটু মুছে ফেলতেছি, ওইটা লাগতেছে না আমাদের। 15 তারিখের পরে 30 তারিখ টাকা পাইছি। টাকা পাইলে ক্যাশ ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে কোনো কমিশন, ডিসকাউন্ট ফিসকাউন্ট নাই। ডিসকাউন্ট যা নেওয়ার আগে নিয়ে নিছে তারা। কত টাকা পাবো? 6,365 টাকা। 6,365 টাকা। এই জার্নালগুলো আমাদের মার্চেন্ডাইজে আছে, কিন্তু যে এইগুলো নাই, ক্রেডিট কার্ডেরগুলো নাই। ক্রেডিট কার্ডেরগুলো শিখতেছি আমরা নতুন করে। তাহলে এপ্রিল 11-তে যাচ্ছি আমরা। সেলস অ্যাকাউন্ট রিসিভেবল অফ টাকা 8,000 টু হার্ডকট ফ্যাক্টর অ্যাসোসিয়েট সার্ভিস চার্জ অফ 2% অফ দ্য অ্যামাউন্ট অফ রিসিভেবল সোল্ড। এই জিনিসটা একটু জটিল কথাবার্তা বললো। তারা বলতেছে আমরা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বিক্রি করে দিচ্ছি একটা কোম্পানির কাছে। উন্নত বিশ্বে, আমাদের দেশে এইসব সিস্টেম নাই। উন্নত বিশ্বের সিস্টেম আছে কি, যে আপনি আপনার দেনাদারকে বেচে দিতে পারবেন। ব্যাংকের কাছে বেচা যায় নোটস রিসিভেবলগুলো। যে এই লোকের কাছে যেমন ধরেন, যে এই লোকের কাছে বিক্রি করছেন 13,200 টাকা, এটা পাইতে সময় লাগবে 30 দিন বা 2 মাস 3 মাস আপনি সময় দিয়েছেন বিক্রি করার সময়। এখন তার কাছে টাকা পাইতে আপনার সময় লাগবে। তখন আপনি বললেন যে এই টাকাটা আমার পাইতে সময় লাগবে, আমি এজেন্ট আছে বিভিন্ন, তারা কিনতে রাজি আছে যে 13,200 টাকার দেনাদার, সেটা কিনবে, তারা টাকা সংগ্রহ করে নেবে, সমস্যা নাই। কিন্তু শর্তটা হলো 13,000 টাকা তারা দিবে না, কারণ তারা তো কিছু লাভ রাখবে, চার্জ রাখবে। তারা কিছু পার্সেন্ট কেটে আপনাকে বাকি টাকাটা দিবে। সেম এখানে ঘটনা ঘটছে। 8,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আমি তাদের কাছে বিক্রি করছি একটা এজেন্টের কাছে, তার 2% চার্জ কেটে রাখছে। তাহলে সমস্যা নাই। আমরা এটা কি লিখব? নগদ পাবো, ক্যাশ। এটা কয় তারিখ ছিল? 11 তারিখ, এপ্রিল 11। নগদ পাবো, ক্যাশ, এবং আমার সার্ভিস চার্জ, এই যে এই জার্নালটা এগুলো সার্ভিস। আচ্ছা বলতেছি, সার্ভিস চার্জ আর হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে 8,000 টাকা পাই। এই 8,000 টাকা দিতে তো নিশ্চয়ই একটা সময় আছে। আমরা একটা মেয়াদ দিচ্ছি যখন বিক্রি করছি, যে ভাই আপনি টাকাটা কয়েকদিন পরে দেন। এই 8,000 টাকার যে অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার, এটা আমরা একটা এজেন্টের কাছে বিক্রি করে দিচ্ছি, যে আপনি ভাই এই টাকাটা সংগ্রহ করে তাদের কাছে নিয়ে নেবেন, বিনিময়ে এখন আমাকে টাকাটা দিয়ে দেন। তারা রাজি হয়েছে যে 8,000 টাকা তারা নিয়ে নেবে, কিন্তু 2% তাদের চার্জ দিতে হবে, কমিশন। 2% কমিশন যদি দিতে হয় তাহলে আসে হলো 160 টাকা। 160 টাকা কম দিবে আমাকে, 8,000 টাকা দিবে না, 160 টাকা কম দিয়ে আমাকে দিবে হলো 7,840 টাকা। 8,000 টাকার মাঝে 160 টাকা কম দিবে,
দিবে হলো 7,840 টাকা। তো নগদ পাবো 7,840 টাকা, 160 টাকা তারা চার্জ রাখবে, চার্জ ও ডেবিট। এই যে এইটা আর এটা সেম, আর না এটা সেম না, এটা সেল ছিল স্যার। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, দেনাদার কমে গেল আমার 8,000 টাকা, বিনিময়ে আমি টাকা পাইলাম 7,840 টাকা, আর সার্ভিস চার্জ গেল 160 টাকা। এটা হলো ডিসকাউন্টের সঙ্গে মিল আছে। টাকা যদি ডিসকাউন্টে আমরা পাই তখন কিন্তু সেলস ডিসকাউন্ট লিখতে হয়, কিন্তু এটা এজেন্টের কাছে বিক্রি করলে সেলস ডিসকাউন্ট না লিখে সার্ভিস চার্জ লিখতে হবে। ভিডিও সেভ থাকবে, আপনারা আবার দেখতে পারবেন। 13 তারিখ বলতেছে যে রিসিভ কালেকশন অফ টাকা 8,200 অফ ফেলকোটো কোম্পানি ক্রেডিট কার্ড সেলস at adding financing charge of টাকা 1.5% to the remaining balance। এখন আমাদের 8,200 টাকা পাইছি, 8,200 টাকা পাইছি ক্রেডিট কার্ড সেলস and adding financial charge of 1.5 to remaining balance। এটার অর্থটা হলো আমি 8,200 টাকা পাইছি, সাথে চার্জটা সহ তাদের যে একটা কমিশন ছিল, যেমন আমরা এই 15 তারিখে বিক্রি করছিলাম হলো এই 6,700 টাকা, এখানে সার্ভিস চার্জ ছিল। এই ক্ষেত্রে দেখেন বলতেছে টাকা পাইছি 8,200 টাকা, এটার মধ্যে সার্ভিস চার্জটা সহই আমরা টাকা পেয়ে গেছি 8,200। 8,200 যেমন কালেকশন হয়েছে, নগদ টাকা পেলাম কত 8,200 টাকা। পাইলে ক্যাশ ডেবিট, কার কাছে টাকা পাইছি, নিশ্চয়ই দেনাদার ছাড়া তো কেউ আমাকে দেয় নাই। তার দেনাদার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে কিন্তু তারা ডিসকাউন্ট ফিসকাউন্ট এইগুলোর কথা কিচ্ছু বলে নেই। টোটাল পেয়ে গেছি আমরা 8,200, এবং চার্জ সহ যা আছে সব মিলে আমি 8,200 টাকা পাইছি। তাই 8,200 টাকা আমার নগদ আসছে, তাই ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারিখটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে হলো 13 তারিখ, এপ্রিলের 13 এপ্রিল। এখন চার্জ যদি বলতেছে এখানে এটার ভিতরেই আছে, এটা আলাদা করে আলাদা করে দেখানোর দরকার নেই। যেমন আগেরবার সার্ভিস চার্জ বলে দিছিল না, এবার এটা কিন্তু বলছে এডিং যুক্ত আছে, লেস করলে তো এখানে দেখাই আমরা লেস, আমাদের কস্ট লেস, হ্যাঁ, কিন্তু এইখানে সার্ভিস চার্জ যুক্ত আছে। এডিং যদি থাকে তাহলে কি আর দেখাতে হবে না, 8,200 টাকায় সরাসরি আমি দেখাই দিব। এরপরে আমরা এই যে কত টাকার কথা বলা হয়েছে 15%, 1.5, তাহলে 8,200 যে 1.5 যেটা আছে, 8,200 গুণ 1.5% যেটা আছে কত আসে দেখি। এই টাকাটা এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে, যার ফলে আমাদের কি করতে হলো না, আলাদা করে এটা দেখাইতে হলো না। এখন এটার জন্য আলাদা নিচে এই হিসাবটা কিন্তু রিলেশন আছে, উপরে একটা হিসাবের সঙ্গে রিলেশন আছে। দেখি আমরা 13 তারিখের একটা হিসাব ছিল আমাদের। 13 তারিখে হিসাবে বলতেছিল 13,200 টাকা আমরা বিক্রি করছিলাম, সেখান থেকে 8,200 টাকা পাইছি। তাহলে নগদ পাইছি, যেহেতু ক্যাশ ডেবিট 8,200, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8,200, এখানে কাহিনী আমাদের শেষ। কিন্তু
বাকি যে টাকাটা রইল সেই টাকাটাতে আমাদের দেওয়ার কথা ছিল, কারণ টাইম তো হয়েছে 13,200 টাকা। এপ্রিলে কি মাস ছিল এটা, মার্চের 13 তারিখে বিক্রি করা হয়েছে তার কাছে। সে আমাকে আজকে দেওয়ার কথা 13,200, কিন্তু সে কিন্তু আমার 13,200 টাকা দেয় নাই, দিছে 8,200। তো বাকি কিন্তু টাকা আছে আমার আরও 5,000 টাকা বাকি আছে। এখন কমিশন কথাটা বলছে যে এডিং ফিন্যান্সিং চার্জ 1.5% রিমেনিং ব্যালেন্স, এটা এখানে ফ্যাক্ট করতেছে না, কিন্তু নিচে এটার জন্য আলাদা আমরা জার্নাল দিব। জার্নালটা দিব 1.5% যে আমি পাবো ওই লোকের কাছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আমি জিনিসটা আরও ক্লিয়ার করব। আর আমাদের জন্য এটা একটা রেভিনিউ, আয় হয়েছে, ইন্টারেস্ট রেভিনিউ। পাইতাম 13,200 ওই লোকের কাছে, সে 8,200 আজকে দিছে, বাকি টাকাটা দেয় নাই, দিবে সামনে। তার মানে 5,000 টাকা 1.5% সে দিবে। 13,200 টাকা পাইতাম, এর মাঝে নগদ পেয়ে গেছে 8,200 টাকা। ওকে, এখানে শেষ। পরের লাইনটা আবার পড়তেছি। এডিং ফিন্যান্সিং চার্জ 1.5 টু রিমেনিং ব্যালেন্স। এখন তাকে বলতেছি, ভাই আমার তো 13,200 দেওয়ার কথা, আপনি 8,200 দিলেন কেন? তখন সে বলতেছে, ভাই আপনি সমস্যা নাই, বাকি যে রিমেনিং ব্যালেন্সের উপরে 1.5% সুদ দিব। ফিন্যান্সিং চার্জ মানে সুদ, তো সুদ আমরা পাওনা হইলো কার কাছে পাই? লোকের কাছে পাই। তার জন্য দেনাদার ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ 1.5% যে টাকাটা আসে এটা ক্রেডিট। ভিডিওটা আরেকবার দেখবেন, প্রশ্নটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এপ্রিল 13 গেল। জি, হ্যাঁ পরে দিবে। এডিং ফিন্যান্সের চার্জ মানে ভবিষ্যতে সে দিবে, তার মানে তার কাছে 5,000 তো পাই, তাই 75 টাকা অতিরিক্ত পাই, তাহলে 5,075 টাকা হবে। এরপর আমরা চলে যাচ্ছি মের 10 তারিখ। মের 10 তারিখ বলতেছে রোট অফ আনকালেক্টেবল 16,000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল। Felcotton used the percentage of sales basis to estimated bad debt. অনাদায়ী পাওনা বাবদ 16,000 টাকা রাখতে হবে বলতেছে। অনাদায়ী পাওনার কাহিনী এখন আসতেছে মাত্র, তাই অনাদায়ী পাওনা যাবে আমাদের মুখস্থ করতে হবে। এটা হলো মের 10 তারিখ। অনাদায়ী পাওনার allowance for doubtful debt, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চয় ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 16,000 টাকা অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তো 16,000 টাকা ডেবিট লিখলাম আর দেনাদার লিখলাম 16,000, মানে সঞ্চিতিতে রেখে দিলাম 16,000 টাকা, দেনাদার কমায় দিলাম 16,000 টাকা। সঞ্চিতি করতে হলে আমরা এইভাবে সঞ্চিতি করব, অর্থাৎ অনাদায়ী পাওনা যদি এরকম হয়ে যায় আর সঞ্চিতি আমাদের থাকে, তাহলে ধরেন আমি ব্যাংকে 1 লাখ টাকা জমায় রাখছি, কেন? দেনাদারের টাকা মাইরা দেয় এটা জানি। অ্যালাউন্স ফর ব্যাড ডেট আর কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ 1 লক্ষ টাকা আছে ক্রেডিট পাশে। এখন আজকে যে টাকা 16,000 মেরে দেয়, সেক্ষেত্রে খরচটা ডেবিট, এই সঞ্চিতিটা ক্রেডিট ছিল, এটাকে ডেবিট করে দিতে হবে। আর দেনাদার কমে গেছে জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে। এরপর 30 তারিখ বলেছে ক্রেডিট সেলস অফ দ্য ফার্স্ট 6 মান্থ টোটাল 20 লাখ। দ্য ব্যাড ডেট পার্সেন্টেজ ইজ 1% অফ ক্রেডিট সেলস। At June 30, the balance allowance account 3,500. একটু বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের বিক্রয় হয়েছে 20 লাখ টাকা, এর মাঝে 1% অনাদায়ী পাওনা সঞ্চিতি হতে পারে, এটা আমরা সবসময় সঞ্চিতি হিসাবে ধরে রাখি।
এবং বিগত ব্যালেন্স ছিল 3500 টাকা, আগে থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স আছে। আচ্ছা, এটা বলে দিছি। তো ব্যালেন্সটা আপাতত আমার দরকার নেই। অনাদায়ী পাওনা সঞ্চিতি যে 1% ধরতে হবে, আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি 1% ধরতে হবে, সেক্ষেত্রে আমরা জার্নাল কি দিব? হলো মের পর জুন 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 30 যে ক্যারি সেলস অফ ফার্স্ট 6 মান্থ টোটাল 1 লাখ, ব্যাড ডেট পার্সেন্টেজ, অনাদায়ী পাওনার পার্সেন্টেজ 1%। তো অনাদায়ী পাওনার কথা বলতেছে, তাহলে ব্যাড ডেট ডেবিট। আর এটা হলো এই যে অনাদায়ী পাওনা বাবদ 20 লক্ষ টাকার 1% 20,000 টাকা। অনাদায়ী পাওনা ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেথ 20,000 টাকা ক্রেডিট। অর্থাৎ এরকম যদি থাকে অনাদায়ী পাওনা বাবদ টাকা রাখতে বলছে, সেক্ষেত্রে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, পার্সেন্ট যা ধরতে হয় তা ধরে নিব আমরা। এখন আমাদের এরপরে বলতেছে জুলাই 16, ওয়ান অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল রিটার্ন অফ মে ওয়াজ ফ্রম জে সিমন হো পে দ্য অ্যামাউন্ট অফ ডিউ 4,000 ইন ফুল। আচ্ছা, এখানে ঘটছে হলো, আমরা ভাবছিলাম সিমন নামে এক লোক, এই লোক টাকা দিবে না, মে মাসে টাকা মেরে দিছিল 4,000 টাকা, কিন্তু এই অনাদায়ী পাওনার টাকা আমরা ফেরত পাইছি 4,000। সেক্ষেত্রে আমাদের যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছেন, দুইটা জানালা দিতে হয়। একটা হলো দেনাদার সৃষ্টি করতে হয়, আরেকটা হলো নগদ টাকা পাওয়ার জায়গা দিতে হয়। তা আগে দেনাদার সৃষ্টি করতে হবে। আগে তো আমাদের টাকা মাইরা দিলে অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রিয়েট করে দেনাদারকে কমাই দিয়েছিলাম, এবার দেনাদারকে বাড়াবো। জুন 30 টাকা মেরে দিয়েছিল, এখন টাকাটা ফেরত পাইছি। টাকা যখন মেরে দিই তখন আমরা যারা দিই হলো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিয়ে দিই, আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট দিয়ে দিই। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিয়ে দিই। এখন এটা উল্টা দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এই লোকের নাম লিখব JS, আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট কত টাকা? 4,000 টাকা। আর যখন নগদ টাকা পাওয়া যায়, ক্যাশ ডেবিট, কার কাছে পেলাম? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে পেলাম ক্রেডিট। অঙ্কটা বেশ জটিল, কিন্তু করলে আপনার এই চ্যাপ্টারের সব নিয়ম শিখা হয়ে যাবে। এবং এরকম অঙ্ক ইউনিভার্সিটি কোয়েশ্চেন অনেক আসে, আপনারা এটা করে নেবেন, ভিডিও সেভ থাকবে, দেখে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।